মাথাটা একটু নিচু করে দরজা ঠেলে বাড়ির মধ্যে ঢুকতে যাব, ঠিক তখনই কপালে বেশ জোরেই ধাক্কা লাগে আমার। ও মা গো বলে একটা চিৎকার দিলাম। কপালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর এখানে? ফাজিলটা এখানে কেন? তানভীরকে আমাদের বাড়িতে দেখবো হুট করে, এটা একদমই ভাবিনি। ফাজিল ছেলে একটা। অবনী আপু, তুমি কি চোখে দেখো না? চশমার শক্তি কি কমিয়ে ফেলেছ? আগে বললে তোমার জন্য ডজনখানিক চশমা কিনে আনতাম। তানভীর ওর কপালে হাত রেখে আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আমি ওর পা থেকে মাথা অবধি ভালো করে দেখলাম। গায়ে কালো শার্ট, ভিতরে সাদা ট্যাটু লাগানো স্টাইলের টি শার্ট, কালো জিন্স, পায়ে সাদা কনভার্স। চুলগুলো মাথায় বেশ ভালোই রেখেছে, সামনে কয়েকটা চুলে হালকা লাল কালারও করা। তানভীরকে দেখে বিষম খেলাম। এত স্মার্ট কবে হয়ে গেল পিচ্ছিটা? দেখে কিছু সময় অবাক না হয়ে পারলাম না। ফাজিলটা হয়তো সেটাই খেয়াল করেছে। আমাকে পিঞ্চ মেরে বলল, এভাবেই তাকিয়ে দেখার কিছু নেই। আমি এমনিতেই সুদর্শন, বুঝলা? তুমি খালি চিনলা না আমাকে। এত দেখলে শুকিয়ে যাব গো। চুপ থাক ফাজিল। তানভীরের মুখে গো শব্দটা শুনে মুচকি হাসলাম। ছোট থেকে সে এই শব্দটা বেশি ব্যবহার করত। ছোট থেকে জানতাম গো শব্দটা হাজব্যান্ড ওয়াইফদের ভাষা। তানভীরকে কথাটা বলতেই ফাজিল তখন থেকে আরও বেশি করে আমাকে বলতো, ও গো কী করছো গো, শুনছো গো? ফাজিল পোলা, বদমাইশ। খুব লজ্জা পেতাম। কিছু বলার আগেই সে দৌড়ে পালাতো। ভিতরে আসো আপু, তোমাদের বাসা। বাইরে কেন দাঁড়িয়ে আছো? কখন এসেছিস? সকালে। এসে শুনি তুমি নাকি ভার্সিটিতে গিয়েছো। আচ্ছা, সবার সাথে আলাপ করে আসি। আচ্ছা, যাও। তানভীরকে রেখে চলে আসি। তানভীর এত বড় হয়ে গেছে একদমই বুঝতে পারিনি। যশোরে ভাড়া থাকতো ওরা আমাদের বাসায়। তখন আমি 10-এ পড়ি, আর ও তখন 8-এ পড়তো। দেখতে পিচ্ছি ছিল আর অনেক চিকনও ছিল। হঠাৎ এমন লম্বা আর স্মার্ট চেহারার তানভীরকে দেখবো একদমই ধারণা করিনি। ছোটবেলায় কানামাছি খেলতে চেয়ে ওর ঠোঁটের নিচে অসাবধানতার জন্য একটু কেটে যায়। ওই কাটা দাগ খুব কাছ থেকে ছাড়া দেখা যায় না। আমি ওটা দেখেই চিনে ফেলেছি বান্দর ছেলেটা তানভীর ছাড়া কেউ হবে না। আন্টি আঙ্কেলদের সাথে আলাপ সেরে নিজের রুমে আসলাম। আমি খ্যাতমার্কা দেখতেই রয়ে গেলাম। ঢাকা ভার্সিটিতে আমিই প্রথম মেয়ে যে কিনা এখনও অবধি সালোয়ার কামিজের সাথে ওড়না পেঁচিয়ে ঢিলে ঢালা কাপড়ে পরে ক্লাসে যাই। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলের রয়েছে জুতোশ্রী, কখনো মোটা খোপা, আবার কখনো কখনো ছেড়েও দিই। শ্যাম্পুর ব্যবহারের থেকে তেলের ব্যবহার বেশি করি। বান্ধবী বলতে হাতে গোনা দুজন ছাড়া আর কেউ নেই। থাকবে কি করে? আমি সবার কাছে ব্যাকডেটেড। কিছুটা নস্টালজিক্যাল পছন্দ আছে আমার। যেমন ছেলেদের মতো মাথায় ক্যাপ পরি, হাতে ছেলেদেরই মোটা ঘড়ি, ছেলেদের মতো সাইকেল, বাইক, এগুলো প্রিয়। মানে আমার পছন্দগুলো কেমন উল্টো হয়ে গেছে। কিন্তু আমার এসবই ভালো লাগে। যেখানে সব মেয়েরা রোম্যান্টিক কবিতা, গল্প, ছন্দপ্রিয়, সেখানে আমার র্যাপ গান, ডিজে মিউজিক পছন্দ। এজন্য পুরো ভার্সিটিতে আমি একটা খ্যাত মার্কা মেয়ে। মেয়েরা তো দূর, ছেলেরাও আমার দিকে তাকায় কিনা ঘোর সন্দেহ আছে। কথাগুলো ভাবতে ভাবতে গা থেকে ওড়না নামিয়ে সালোয়ার খুলতে যাব, ঠিক সেই সময় শুনতে পেলাম, ওগো, ড্রেস চেঞ্জ করার সময় দরজা যে আটকাতে হয় সেটা কি ভুলে গিয়েছো? আমি চমকে উঠি। হাই হাই, কি সাংঘাতিক ব্যাপার! দরজার কাছেই ফাজিল ছেলে, মানে তানভীরটা দাঁড়িয়ে আছে। ইস কি লজ্জা! সাথে সাথেই ওড়নাটা গায়ে নিয়ে ডাকি ভঙ্গিতে তানভীরের দিকে তাকিয়ে বললাম, তুই এখানে কেন? এসেই শুরু করেছিস তোর বদমাইশি? হ্যালো, এই তানভীর না চেঞ্জ হয়ে গেছে, বুঝলা? আমি এখন কাউকে পাত্তা দেই না। ভালো ছেলে আমি একটা। 11টা মেয়ের প্রপোজ পেয়েছি। চুপ থাক, রুম থেকে যা। লজ্জা শরম নেই তোর? একটা মেয়ে টুমে উকি দিস? কেউ যদি দরজা খুলে দে। চুপ শয়তান ছেলে, যা ভাগ। ধুম করে ওর মুখের সামনে যে দরজা আটকে দিলাম। শয়তান মার্কা ছেলে একটা। ছোটবেলাতে আরও ফাজিল ছিল। একদিন স্কুল থেকে এসে দেখি বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে। আমাদেরই পাশের এক তলা বাড়িতে তানভীরটা এসে থাকে। তখন আমি 7-এ পড়ি আর তানভীর পড়তো 5-এ। আস্তে আস্তে তানভীরের সাথে মিশে যাই আমি। তানভীরের একটা আপু ছিল,
আমাদের থেকে অনেকটা বয়সে বড় ছিল। রোজ খেলতাম আমরা, ছাদে না হয় বাড়ির উঠানে খেলা করতাম। একদিন ঘুড়ি উড়াচ্ছি, তানভীর পিছন থেকে এসে দড়ির সুতা কেটে দৌড়ে চলে যায়। ও এরকমই করতো, সব সময় আমাদের বাড়িতেই থাকতো, আমাকে চালাতো। সপ্তাহে 7 দিন পুরো বেলা অবধি যখনই সময় পেত আমাদের বাড়িতে এসে আমার সাথে ঝগড়া না হয় খেলা করতো। এভাবেই দিন চলে যাচ্ছিল। আস্তে আস্তে বড় হতে থাকি আমরা। আমি ক্লাস 10-এ উঠি আর তানভীর 8-এ ওঠে। 10-এ ওঠার পর একটু বড় বড়ই মনে হতো আমাকে। ঠিকমতো তানভীরের সাথে বেরোতাম না, লজ্জার পরিমাণ বেড়েছিল। টুকটাক কথা হলেই ওগো শব্দ দিয়ে আমার সাথে কথা বলতো, আমি লজ্জা পেতাম খুব। একদিন বিকালে ঘুড়ি ওড়াচ্ছি, তানভীরকে আসতে দেখে তাড়াতাড়ি নিজেই ঘুড়ির সুতা কাটার প্রস্তুতি নিচ্ছি। ওই সময় তানভীর বলে ওঠে, অবনী, তোমাকে একটা কথা বলবো। আমি শকড হই। প্রথমবার তানভীর আমাকে অবনী নাম ধরে ডাকলো। আগে পিছে কোনো আপু নেই। ওর চোখের দিকে তাকাই আমি, ওর চোখ অন্য কিছু ইঙ্গিত করছে। ব্যাপারটা আমার কাছে তখন চিন্তার ছিল। সেই অন্য কিছুটার মানে হলো তানভীর আমাকে আপন করে চায়। বল। তুমি আমার সাথে আগের মতো কেন কথা বলো না? বলি তো। না, বলো না। তুমি এমন কেন করছো? জানো না তোমার সাথে আমার কথা না হলে ভালো লাগে না? কেন আসি তোমাদের বাসায় সব সময় জানো তুমি? তোমাকে দেখতে আসি, তোমার সাথে কথা বলতে আসি। কি হয়েছে তোর? কিছু হয়নি, আবার অনেক কিছু হয়েছে। এটা কেমন কথা? জানি না, আমি তোমাকে পছন্দ করি। কি? ওই তোর বয়স কত? 16। আমারটা জানিস? 18। তাই কি, আমি যখন 10 পাশ করব তখন একটা চাকরি খুঁজে তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি শুধু আমার সাথে থাকলেই হবে। বেয়াদব ছেলে একটা, যা সামনে থেকে যা। তাহলে বলো, আমার সাথে যাবে তুমি? তানভীর, তোকে এখান থেকে যেতে বলেছি, না হলে। তানভীর আমার দিকে এগিয়ে আসে। আমার হাত ধরতেই ওর গালে কষিয়ে একটা চর বসিয়ে দিয়েছিলাম। চর খেয়ে ও আমার দিকে তাকিয়ে কান্না করে দেয়। আমি বলি, তুই এখনো পিচ্ছি, বড় হ, তখন বুঝবি। তুই যা বলেছিস তা মনে করে হাসবি। তুই এসব কোথা থেকে শিখেছিস ফাজিল ছেলে? একদম সামনে আসবি না তুই। আমি ওর পাশ কাটিয়ে চলে যাব, তখনই ও আমার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই আমার ঠোঁটে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায় তানভীর। আমি হাবার মতো ওর চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। অবনী আপু, খেতে আসো, তোমাকে ডাকছে। দরজার ওপাশ থেকে তানভীর কথাটা বলে ওঠে। আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি। দরজার কাছে দাঁড়িয়ে পুরনো কথাগুলো ভাবছিলাম। পিচ্ছি তানভীরটা এখন অনেক বড়ই হয়ে গেছে। আমি ভিতর থেকে বললাম, তুই যা, আমি এখনই আসছি। না, তুমি বের হও, একসাথে যাব। ফাজিলটা যা ভাববে তাই করবে। আমি আর কিছু বললাম না। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হলাম। খোপা দেওয়া চুল, সালোয়ার কামিজ পরা দেখে তানভীর বলল, তুমি আর স্মার্ট হলে না। জানো, আমার 4 নাম্বার গার্লফ্রেন্ড তোমার থেকেও স্মার্ট। কি? তোর 4টে গার্লফ্রেন্ড? না, মোট 6টা। কি করব, মেয়েরা প্রপোজ করে, আমি না করতে পারি না। হারামি কোথাকার, পদের হাড্ডি। আর শোন, আমারও তো স্মার্ট হওয়ার দরকার নাই। চলো তো বাইরে। তানভীর আমার হাত ধরল। আমি আবারও আগের মতো লজ্জা পেতে থাকি, তবে হাত ছাড়লাম না। ও টানতে টানতে খাবার টেবিলে আনলো। খাবার টেবিলে সবাই অনেক গল্প করলাম। জানতে পারলাম তানভীর টিসি নিয়ে আমাদের ভার্সিটির 3য় বর্ষে ভর্তি হয়েছে, আর আমি শেষ বর্ষে আছি। তানভীরকে আপাতত আমাদের বাড়িতে রাখা হবে। পরে সে ওর বাবা এখানে বাড়ি কিনেছে, সেটা ঠিকঠাক করে তানভীর চলে যাবে সেখানে। ফাজিলটা এখানেই থাকবে। নিচের রুমে আসলাম। সেদিনের ঘটনা তানভীর মনে রেখেছে, আমিও ভুলিনি। একদিন ক্লাস থেকে এসে দেখি তানভীর আমাদের বাড়িতে বসে আছে। আমি রুমে ঢুকে দরজা আটকাতে যাব, তানভীর আমার পিছনের রুমে প্রবেশ করে। আমি বললাম, কি রে, তুই এখানে কেন? তুমি কেন আমার সাথে আর কথা বলো না? আমার বিএফ আছে, সে কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না, বুঝেছিস এবার? তোমার বিএফ আছে? কই, আগে বলনি তো। বললে কি হতো? তাকে মেরে ফেলতাম।
তানভীর, বেশি বড়দের মতো কথা বলছিস। ক্লাস 9-এ উঠেছিস আর আমি এসএসসি দেব। তোর থেকে 2 ক্লাসের বড়। আমার সামনে ঠিক মতো কথা বলবি। তুমি কেন বুঝতে পারছো না? আমি ছাড়া তোমার কাছে কেউ পারফেক্ট না। তুই যদি চলে না যাস আমি কিন্তু নিজেকে মেরে ফেলবো। তানভীর কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। খুব রাগ হচ্ছে আমার। এতটুকু পিচ্ছি ছেলে আমার সাথে এমন করে কথা বলবে ভাবতেই রাগ হচ্ছে। কথাই বলবো না আর ওর সাথে, বেয়াদব একটা। এভাবে 7 দিন কথা বলিনি ওর সাথে। একদিন প্রাইভেট থেকে বাড়িতে এসে শুনি তানভীরটা 2 দিন পর চলে যাবে যশোর ছেড়ে। আমি রুমে আসলাম, দেখি তানভীর আমার রুমে বসে আছে। আমি অবাক হলাম। সে বলল, সরি তোমার সামনে আসার জন্য। একটা অনুরোধ করতে এসেছি। তোমার বিএফের সাথে একটু কথা বলিয়ে দিবা? প্রমিস, আর কখনো তোমাকে জ্বালাবো না। সত্যিই চালাবি না তো? না, একবার দেখা করিয়ে দাও। পরের দিন বিকালে তানভীরকে নিয়ে যাই আমার সাথে। আরিফ নামের একটা ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমি তানভীরকে বললাম, এই হলো তোর দুলাভাই। ও হাই ভাইয়া। তুমি তানভীর? তুমি নাকি আমার ভবিষ্যৎ বউকে ভালোবাসো? তুমি তো অনেক ছোট। অবনী তোমার থেকে বড়। এমন করে হয় বলো? আগে বড় হও, তখন এসব ভেবে তোমার হাসি পাবে। তানভীর আর কিছু বলে না। ওর চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু কিছু বোঝার আগেই তানভীর জোরে একটা ঘুষি দেয় আরিফের নাকে। আরিফের নাক থেকে রক্ত বের হতে থাকে। তানভীর আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে আসে সেখান থেকে। তানভীরের উপর প্রচণ্ড রাগ জমে আমার। রাগের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে ওর সাথে দেখা অবধিও করিনি সেদিনের পর। এরপর যেদিন তানভীরটা চলে যাবে সেই দিন তানভীর খুব সকালে আমাদের বাড়িতে আসে। ওকে দেখে রুমে দরজা আটকে দিই। আব্বু আম্মু সবাই তানভীরদের বাড়িতে সব গুছিয়ে দিচ্ছিল। তানভীর আমার রুমের দরজার সামনে এসে ডাকে, অবনী আপু, দরজা খোলো। শেষবার তোমাকে দেখে চলে যাব, আর তো আসবো না। প্লিজ দরজা খোলো। জানো আপু, আমি অনেক কষ্টে কান্না করেছি। তুমি আমার সাথে কথা বলো না, সেটার জন্য কান্না করিনি। কান্না করেছি আমরা চলে যাব। এখন থেকে তোমাকে আর লুকিয়ে দেখতে পারবো না আমি। আপু, একটু কথা বলো। শেষবার কথা বলো প্লিজ। আপু, আর তো কখনো আমাকে দেখবা না, একবার সামনে আসো। তখন আমার নিজের আপু বলল, তানভীর, কই রে তুই, চলে আয়। আমি তখন বললাম, অবনী আপু আমাকে ডাকছে। কথা বললে না। কি হতো একটু কথা বললে? দরজাও খুললে না। আমি সরি বলতে এসেছিলাম, তবুও এমন করলে। চলে যাচ্ছি, ভালো থেকো। আর শোনো, তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। ভালো থেকো আপু। রুমে বসেছিলাম। দরজার ওপাশ থেকে তানভীর কান্না করতে করতে কথাগুলো বলছিল। আমি কেবল নীরব হয়ে শুনে গিয়েছি, কোনো কথাও বলিনি, দরজাও খুলিনি। বেশ কিছু সময় পর তানভীরের কথা শোনা যাচ্ছিল না। গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বাহিরে এসে দেখি তানভীরটা চলে গেছে অনেকটা দূর। এরপর কেটে যায় 5 বছর বা তার বেশি। 5 বছর পর আজকে তানভীরের সাথে দেখা হলো। আচ্ছা, সে কি সব ভুলে গিয়েছে কি জানি, হয়তো মনে রেখেছে। তবে আমার প্রতি ওর আগের মতো আগ্রহ দেখছি না। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। ভার্সিটিতে এসেছি, সব সময় চুলে খোপা করা আমার অভ্যেস। লাস্ট কবে যে বাইরে চুল ছেড়েছিলাম নিজেও জানি না। গোসল করার সময়টুকু ছাড়া সব সময় চুল বাঁধা থাকে, খোপা করা থাকে। বান্ধবী বলতে 3জন গ্রাম থেকে আসা মেয়ে বন্ধু আছে। ভার্সিটিতে যেয়ে ক্যাম্পাসে বসলাম, চারপাশে তাকাচ্ছি। হঠাৎ চোখ গেল বেশ স্টাইলিশ চোখে চশমা পরা একটি ছেলের দিকে। দূর থেকে তানভীর মনে হচ্ছে, কিন্তু ওর পাশে এত ফ্রেন্ডস বা এত মেয়ে কেন? আমি তানভীরের দিকে এগিয়ে গেলাম। ওটা তানভীরই। আর 2টা ছেলে আর 4টে মেয়ের মাঝে ও বসে বেশ মজা করছে। হাতে দেখি গিটারও আছে। তানভীর, এখানে কি করিস? আরে আপু তুমি? হেই গাইস, মিট মাই সিনিয়র আপু অবনী। আমার আপু হয়। এদিকে আয়। কেন আপু? তোকে না ডাকছি আমি? আচ্ছা আসছি। একটি মেয়ে বলল, তানভীর রাতে কিন্তু কল দিব হোয়াটসঅ্যাপে। আমি বললাম,
ওকে, বাই। তানভীর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। আমার পাশে গিটার কাঁধে নিয়ে হাঁটছেও। আমি কলেজ ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুল খোপা করা আর মাথায় ওড়না দিয়ে তানভীরের সাথে হাঁটছি। কেউ কোনো কথা বলছি না। হাঁটতে হাঁটতে ভার্সিটি থেকে বের হলাম। কিছু বলবা আপু? ওভাবে কেন ডাকলে? এমনি। এমনি? আকাশে মেঘ, ভালোই আড্ডা দিচ্ছিলাম। দেখলে না, একটা মেয়ে নাম্বারও নিয়েছে। প্রথম দিনেই ফ্রেন্ড বানিয়ে ফেলেছি। চুপচাপ হাঁট আমার সাথে। আচ্ছা। কিছু দূর এগিয়ে যেতেই বৃষ্টি শুরু হলো। তানভীরকে দেখলাম ছুটে একটি বটগাছের নিচের দিকে যাচ্ছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আমি আকাশের দিকে তাকালাম। পরে পাশে তাকিয়ে দেখি তানভীর আমার হাত ধরে টেনে নিয়ে বটগাছের নিচের দিকে যাচ্ছে। আমি মুচকি হাসলাম। গাছের নিচে অনেক ভিড়। মোটা গাছ হওয়াতে তেমন পানি পড়ছে না। তানভীর নিচে যেয়ে আমার হাত ছেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, সরি, তোমার হাত ধরেছিলাম তাই। কালকেও তো ধরেছিলি, সরি বলেছিস? আচ্ছা, আবার সরি বলছি। হুম। তানভীর আর আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ একটি ছেলে আমার পাশে খুব গা ঘেঁষে দাঁড়ালো। আমি একটু সরে যেতেই ছেলেটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব তখন তানভীর বলল, আপু, তুমি আমার পাশে এসে দাঁড়াও। তানভীর আমার জায়গাতে যেয়ে দাঁড়ালো আর ছেলেটার কানে কানে কি যেন বলল ও। ছেলেটা আমার দিকে তাকিয়ে সরি বলে চলে গেল অন্য পাশে। এখানে দাঁড়াতে ভালো লাগছে না, চল ভিজবো। আমি যাব না, জ্বর আসবে। তুই যাবি? আচ্ছা যাচ্ছি, ঝাড়ি দাও কেন? চল। আমি হাঁটছি, তানভীর আমার পাশে হাঁটছে। শয়তানটা কথাও বলছে না। আচ্ছা, আমার কেন জানি না মেয়েদের সাথে তানভীর কথা বলছিল দেখে রাগ হচ্ছিল খুব। কেন সে কথা বলবে? বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে এলাম। সারা রাস্তা দুজন চুপ হয়েছিলাম। বজ্জাত আমার দিকে একবারও তাকায়নি। কি অ্যাটিটিউড পিচ্ছির! ইচ্ছে করছিল কষিয়ে চর দিই। বাড়িতে এসেই দেখি ওর আপু এসেছে। তানভীর, বাড়ি ঠিক করে ফেলেছি। আমার ব্যবসা এখন অনেক বেশি ভালো। তুই ক্লাসের পাশাপাশি আমার বিজনেসটা সামলাবি। অফিস করেছি, ওখানে অনেক স্টাফ কাজ করে। আপাতত যেভাবে কাজ করছিলি ওভাবে করিস। চল বাড়ি যাই। আচ্ছা, চেঞ্জ করে আসছি। কি হারামিও! ভাবছিলাম বলবে আজ যাবে না কাল যাবে, তা না। ভাব হয়েছে ওর। কোলে করে মারতে ইচ্ছে করছে। আমি তানভীরের আপুর সাথে কৌশল শেষ করে রুমে আসলাম। সে আমার সাথে দেখা না করেই চলে গেল। অথচ আজ আমি রুমের দরজা খুলেই রেখেছিলাম। তানভীর চলে গেছে। অবশ্য এখন থেকে রোজ দেখা হবে ওর সাথে। পরের দিন ভার্সিটিতে গেলাম। পুরো ক্যাম্পাস তানভীরকে খুঁজলাম, কিন্তু ও কোথাও নেই। কি হলো? ওর নাম্বারটাও নিইনি আমি যে কল দেব। ধুর, কি গাধি আমি! ভালো লাগছে না। এভাবে আরও 2 দিন যাই। তানভীরের কোনো খোঁজ নেই। মেজাজ খারাপ। ভাবলাম ওর বাসায় যাব। ভার্সিটিতে আসছি, তানভীরকে খুঁজলাম। বান্ধবী দুটো খেপিয়ে মারছে আমাকে। সিনিয়র হয়ে জুনিয়রের প্রেমে পড়েছি। বারবার একই কথা বলে আমাকে খ্যাপাচ্ছে। বাট সত্যিই কি আমি তানভীরের প্রেমে পড়েছি? ভাবতে ভাবতে হঠাৎ দেখি তানভীর একটি মেয়ের সাথে হেঁটে হেঁটে ভার্সিটিতে আসছে। মেয়েটাও তানভীরের সাথে হেসে হেসে কথা বলছে। তানভীরের হাতে হাত রাখছে। রাগে আমার পুরো শরীর চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি হেঁটে ওর সামনে গেলাম। অবনী আপু যে, তুমি যাও, আমি আপুর সাথে কথা বলে আসছি। পাশে থাকা মেয়েটাকে বললাম। মেয়েটা কে? ও অবনী, আমাদের বাড়ির পাশেই থাকে, ফার্স্ট ইয়ার। আমার সাথে নাকি ওর মিশতে ভালো লাগে। শুধু মিশতে নাকি আরো কিছু করতে ভালো লাগে? ধুর, কি বলো এসব? তুই একটা বেয়াদব। তাতে কি, বাকি মেয়েরা তো আমাকে ভালোবাসে। আহা, সবার সাথে প্রেম করব। কুত্তা, তোকে আমি! দাঁড়াও, ফোন বাজছে। তানভীর ফোন রিসিভ করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিয়া নামে নাম্বার সেভ করা। ও রিসিভ করলো। আচ্ছা, আমি আসছি, অপেক্ষা করো একটু, ফ্রি আছি। আমি কথাটা বলে ফোন কেটে দিলাম। অবনীর দিকে তাকিয়ে বললাম, সরি আপু, আমার যেতে হবে, একটা মিটিং আছে। মিটিং আছে? তোর কিসের মিটিং? দেখলাম তো সাদিয়া কল করেছে। কিসের মিটিং সেটা তো বুঝতেই পারছি। যা, সামনে থেকে যা।
আরে রাগ করো কেন? আরিফ ভাই কেমন আছে? কিসের আরিফ? কার আরিফ? বাব্বা, যার ভবিষ্যৎ বউ হবা তাকে ভুলে গিয়েছো? ধুর, বাদ দাও, আমি গেলাম, টাটা। তানভীর চলে যায়। খুব রাগ হচ্ছে আমার, অসহ্য লাগছে সব কিছু। বান্ধবীদের কাছে আসলাম, ওরা আমার মন খারাপ দেখে বলল, দোস্ত মন খারাপ করিস না, চল আমরা বাইরে কোথাও খেতে যাই, দেখবি ভালো লাগবে। আমি বললাম, না রে তোরা যা। ওরা তখন বলল, আরে চল তো তুই। বান্ধবীদের সাথে রিক্সা করে বেশ কিছু সময় পর একটা বড় রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের একটা মাছের টেবিলে যেই না বসতে যাব, ঠিক সেই সময় একদম কোণার একটি টেবিলের দিকে তাকিয়ে চোখ আটকে যায়। তানভীর বসে আছে, সামনে একটা মেয়ে। নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, ব্যাগটা হাতে নিয়ে তানভীরদের সামনে গেলাম। আমাকে দেখেই বলল, আরে আপু, তুমি এখানে? এ সাদিয়া, পরিচয় করে দিই, এ হলো আমার। এই তোর মিটিং না? আচ্ছা তোর কয়টা লাগে? সকালে একটা মেয়ে, বিকালে একটা মেয়ে, ভার্সিটিতে একটা মেয়ে, রেস্টুরেন্টে একটা মেয়ে। ছি, এত খারাপ তুই? মেয়েরা বোকা বলে তোর মতো ছেলের পিছনে পড়ে থাকে। তোর মতো ছেলের স্বভাব বুঝি না, তাই না? কোনার টেবিলে এসে বসেছিস যাতে চান্স দিতে পারিস, বেয়াদব ছেলে। আর শোন, আরিফ ছিল আমার ফ্রেন্ড, ছোটবেলায় আমার পিছনে ঘুরতি, সেটা তখন পছন্দ হতো না, তাই আরিফকে দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম তুই বুঝবি, কিন্তু না, আরিফকে খুশি মেরেছিলি। রাগে তোর সাথে শেষে দেখাও করিনি। তোর লজ্জা করে না? ছোটবেলায় আমার পিছনে ঘুরলি, বড় হয়ে এত এত মেয়েদের নিয়ে পড়ে আছিস, শেষে আসার সময় বলেছিলি আমাকে ভালোবাসিস, তাই না? হারামি একটা। আরে আপু, তুমি ভুল বুঝছো কেন? এত জোরে কথা বলছো কেন? দেখো, সবাই আশেপাশে তোমার দিকে তাকিয়ে আছে। চুপ থাক, তোকে আমি। তখন পাশে থাকা মেয়েটি বলল, স্যার, উনি মনে হয় ভুল বুঝছে। আপনাকে আপুটা অনেক ভালোবাসে। আমরা না হয় পরে অফিসের কাজ নিয়ে আলোচনা করব, আগে ভাবিকে সামলান। আর আপু, আমি তানভীর স্যারদের অফিসের সাধারণ এমপ্লয় মাত্র। বড় স্যার বলেছিল যে সাইট নিয়ে কথা বলার কথা, সেটা তানভীর স্যারই ভালোভাবে বোঝাতে পারবে, তাই এখানে এসেছিলাম। রেস্টুরেন্টে এসে দেখি সব টেবিলে লোক ছিল, আমি স্যারকে কোনার টেবিলে আসতে বলেছি। সরি আপু, সরি স্যার। সাদিয়া নামের মেয়েটা চলে গেল। আমি এবার আশেপাশে তাকালাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আসলেই অনেক জোর গলাতে কথা বলছিলাম। এতক্ষণ পর খেয়াল হয়েছে। আমি লজ্জা পেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এলাম। আকাশের অবস্থা ভালো না, হয়তো আজকেও বৃষ্টি শুরু হতে পারে। আমি রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো, কিন্তু আমার গায়ে কোনো পানি পড়ছে না। ওপরে তাকিয়ে দেখে ছাতা ধরে আছে কে যেন। থামলাম, পিছনে তাকালাম, তানভীর দাঁড়িয়ে আছে। আমি লজ্জা পাচ্ছি অনেক। ধুর, পিচ্ছি ছেলের কাছে কিসের লজ্জা, তবুও লজ্জা লাগছে। আমি হাঁটছি, সে আমার পাশে ছাতা ধরে হাঁটছে। কি আজব এক দৃশ্য, দুজনেই নীরব হয়ে হাঁটছি। তানভীর বলল, আপু? ধুর, কিসের আপু? কোনো আপু না তুমি। বলছি কি, চুলগুলো একটু ছেড়ে দিবা? খোলা চুলে তোমাকে অসম্ভব সুন্দরী লাগে। তুমি দেখেছো? হাই হাই, তুমি করে বলে ফেলেছি। এবার আরও লজ্জা পাচ্ছি, কিন্তু হুট করে তুমি করে বলবো বুঝতেই পারিনি। দেখেছি তো। গোসল শেষ করে যখন তুমি চুলে পানি মুছতা, সে সময় দেখেছি, যদিও সেটা চুরি করে। বেয়াদব। হলাম বেয়াদব? সবটা তো তোমারই। এখন যদি গ্রহণ না করো তো অন্য মেয়েদের সাথে চান্স নেব আর কি। কি? ছাতার মধ্যে আসো, ভিজে যাবা। আচ্ছা, এবার চুলগুলো খুলে দাও খোপা থেকে। তুমি নিজেই খুলে নাও। তানভীর আমার চুল ছেড়ে দিয়েছে। চুলগুলো যে এত লম্বা আগে জানতাম না। তানভীর ছাতা ফেলে দিল, আমরা ভিজছি। আমার চিকন আঙ্গুল ধরে অন্যদিকে তাকিয়ে তানভীর বলল, এমন একটা তুমি চেয়েছিলাম যে শাসনময় ভালোবাসবে, বলবে আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকালে চোখ তুলে নেব। সে বলবে আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বললে মুখ সেলাই করে দেব। সেই তুমিটাকেই পেয়ে গিয়েছি। কি? ঠিক করে প্রপোজ করো, না হলে কতগুলো মেয়ে পড়ে আছে, বুঝলা? বেয়াদব। আচ্ছা করছি। আমি তোমাকে চাই, চাই আমার ভালো লাগা গল্পের লেখক হিসেবে, চাই রেস্টুরেন্টের দরজা ঠেলে দেওয়ার বডিগার্ড হিসেবে, তোমাকে চাই আমি মোবাইলে চার্জ শেষ হলে চার্জারে লাগিয়ে দেওয়ার সঙ্গী হিসেবে,
পারবা কি আমাকে তেলাপোকার হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিতে? পারবা কি বর্ষাকাল আসলে আমার ছাতা ধরার দায়িত্ব নিয়ে বৃষ্টি থেকে বাঁচাতে? পরিশেষে বলবো তোমাকে আমি আজীবন অনলাইনের অ্যাক্টিভ লিস্টে প্রথমে দেখতে চাই অজস্র ফোন কলে আমাকে বিরক্ত করতে। ঠিক এমন একটা তুমি চাই আমি। তানভীর কথা বলল না। সে আমার হাত খুব শক্ত করে ধরল। বুঝলাম সে রাজি। আমি মুচকি হাসলাম। দুজনে হাঁটছি। আপাতত না হয় হাঁটি কিছুক্ষণ গন্তব্যহীনভাবে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।